আগের দিন আমরা বিভব প্রভেদ সম্পর্কে জেনেছি। বিভব প্রভেদ যদি না থাকে দুটি স্থানের মধ্যে, তাহলে এক স্থান থেকে অন্য স্থানে আধানের প্রবাহ হয় না। বিভব প্রভেদকে অনেকটা জলের উচ্চতার সঙ্গে তুলনা করা যায়। যেমন যদি দুটো সংযুক্ত নল থাকে, এইরকম দুটি সংযুক্ত নল যদি থাকে, সেই নলের মধ্যে নল দুটির মধ্যে জলের প্রবাহ আমরা যদি দুটিকে যুক্ত করে দিই, তাহলে জলের প্রবাহ যেমন জলের বেশি উচ্চতার থেকে কম উচ্চতার, এই নলের জলের উচ্চতা বেশি, এখান থেকে কম উচ্চতার দিকে আসে। আর যদি দুটিরই উচ্চতা সমান হয়ে যায়, তাহলে কিন্তু জলের আর প্রবাহ হয় না। ঠিক একইভাবে বিভবের পার্থক্য না থাকলে কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় আধানের প্রবাহ হয় না। বিভবের পার্থক্য থাকলে উচ্চ বিভব যেটা, সেখান থেকে এখানে যেমন বেশি উচ্চতা থেকে কম উচ্চতার দিকে জলের প্রবাহ হচ্ছে, এই দিক থেকে এই দিকে জলের প্রবাহটা যাচ্ছে, সেই রকম উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে আধানের প্রবাহ ঘটে। তাহলে আমরা তড়িৎ কোষে কি করি? এই বিভবের প্রভেদটা সৃষ্টি করি। একটা খুব সংক্ষিপ্তভাবে সরল ভোল্টীয় কোষ নিয়ে আলোচনা করে আমরা দেখব যে কিভাবে আমরা বিভবের প্রভেদ সৃষ্টি করে আধানের প্রবাহ বা তড়িৎ প্রবাহ ঘটাই। এক্ষেত্রে লঘু সালফিউরিক অ্যাসিডের মধ্যে দুটি ধাতব পাতকে আংশিকভাবে নিমজ্জিত করে রাখা হয়। ধাতব পাত দুটির মধ্যে একটি হচ্ছে দস্তা বা জিঙ্ক, আর আরেকটি হচ্ছে তামা বা কপার। এইবার কি হয়, জিঙ্কের পরমাণুগুলি দুটি করে ইলেকট্রন এই পাতের মধ্যে ছেড়ে দিয়ে নিচে সালফিউরিক অ্যাসিডের মধ্যে নেমে চলে আসে। তাহলে যেটা নেমে চলে আসে সেটা অবশ্যই আয়ন হবে, তার মধ্যে দুটি ইলেকট্রনের ঘাটতি থাকবে, অর্থাৎ সেটা হয়ে যাবে ধনাত্মক আয়ন Zn+2+। এইভাবে বহু সংখ্যক জিঙ্কের আয়ন নেমে সালফিউরিক অ্যাসিডের মধ্যে নেমে চলে আসে এবং স্বভাবতই তারা জিঙ্কের পাতের কাছাকাছি থাকে। তাহলে এই জিঙ্কের পাতটি অসংখ্য ইলেকট্রনে ভর্তি হয়ে যাবে, অর্থাৎ এখানে ইলেকট্রনের ঘনত্ব খুবই বেশি পরিমাণে হবে, অর্থাৎ পাতটি নেগেটিভ তড়িৎগ্রস্ত হয়ে যাবে। আর এই সালফিউরিক অ্যাসিড যেটা, সালফিউরিক অ্যাসিড ভেঙে যায়। সালফিউরিক অ্যাসিড কিসে ভাঙে? দুটি আয়নে ভাঙে। সালফিউরিক অ্যাসিডে রয়েছে হাইড্রোজেন এবং সালফেট মূলক। হাইড্রোজেন যেহেতু H+ হয় এবং এখানে দুটি হাইড্রোজেন আছে, সেই জন্য আমরা পাই 2H+, এবং সালফেট মূলক SO4-2, এতে ভেঙে যায়। এবার এই যে H+ আয়নগুলি এখানে রয়েছে, সেই H+ আয়নগুলিকে Zn+2 আয়নগুলি বিকর্ষণ করে। বিকর্ষণ করলে পরে কোন দিকে বিকর্ষণ করবে? জিঙ্কের পাত থেকে অবশ্যই কপারের পাতের দিকে, দূরের দিকে ঠেলে দেবে। তার ফলে কপারের পাতের কাছাকাছি H+ আয়ন গিয়ে জমা হয়। এইবার
দেখা যাচ্ছে যে এখানে প্রচুর ইলেকট্রন, কিন্তু এখানে অত ইলেকট্রন নেই। যেমন জলের উচ্চতা বাড়াতে গেলে একটা নলে জলের পরিমাণ বাড়াতে হয়, তাহলে উচ্চতাটা বেড়ে যায়। সেই রকমই আরেক নলে উচ্চতা কম মানে জলের পরিমাণও কম থাকে। তেমনি আধান যেখানে বেশি থাকে সাধারণত সেখানেকার বিভবটা বেশি হয়। অর্থাৎ এখানে এক জায়গায় আধান বেশি, এক জায়গায় আধান কম, তার ফলে দুটোর মধ্যে আধানের বিভবের একটা পার্থক্য সৃষ্টি হয়। এই দুটিকে বলা হয়, পাত দুটিকে বলা হয় তড়িৎদ্বার। এই তড়িৎদ্বার দুটির মধ্যে বিভবের পার্থক্য সৃষ্টি হয়। তার ফলে কি হয়, আমরা যদি তার দিয়ে এই পাত দুটিকে যুক্ত করে দিই তাহলে এখান থেকে ইলেকট্রন যাবে কপার পাতের দিকে, তামার পাতের দিকে। তার মানে কি, ইলেকট্রন তো ঋণাত্মক আধান, তাহলে ঋণাত্মক আধানের প্রবাহ হচ্ছে, আধানের প্রবাহ মানে তড়িতের প্রবাহ। অর্থাৎ এইভাবে আমরা দুটি তড়িৎদ্বারের মধ্যে বিভব প্রভেদ সৃষ্টি করে তড়িতের প্রবাহ হয়। যদিও ইলেকট্রনের প্রবাহের জন্যই এখানে তড়িৎ প্রবাহ হচ্ছে, আমাদের কনভেনশন বা রীতি হচ্ছে যেদিকে ধনাত্মক আধান যায় সেই দিকটাকে আমরা তড়িৎ প্রবাহের দিক বলে মনে করি। সুতরাং ঋণাত্মক ইলেকট্রন যেহেতু জিঙ্কের পাত থেকে কপারের পাতের দিকে যাচ্ছে, আমাদের তড়িৎ প্রবাহের দিক কিন্তু হবে উল্টোটা। অর্থাৎ তড়িৎ প্রবাহের দিক হবে কপারের পাতের থেকে জিঙ্কের পাতের দিকে। এইবার এই যে তড়িৎ প্রবাহটা ঘটলো এবং বিভব প্রভেদ সৃষ্টি হলো দুটি তড়িৎদ্বারের মধ্যে, এটা কিসের জন্য হলো তার আগে আমরা জেনে নিই এখানে আর কি ঘটনা ঘটে। এখানে এই যে সালফেট মূলক রয়েছে এবং এখানে Zn+2 আয়ন রয়েছে, সালফেট আয়ন এবং Zn+2 আয়ন। এই Zn+2 আয়ন স্বভাবতই সালফেট আয়নকে আকর্ষণ করবে এবং Zn+2 আর SO4-2 একসঙ্গে মিলে তৈরি করবে ZnSO4। ZnSO4 যৌগে পরিণত হবে পরস্পরকে আকর্ষণ করে। তাহলে সব মিলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা রাসায়নিক বিক্রিয়া হয়ে যাচ্ছে। সেই রাসায়নিক বিক্রিয়াটা কিরকম? সেই রাসায়নিক বিক্রিয়াটা হচ্ছে Zn+H2SO4 Zn+SO4+H2। তার আগে একটুখানি বলা দরকার যে এই যে ইলেকট্রন এখানে আসছে, H+ মানে হচ্ছে হাইড্রোজেন পরমাণুতে একটা ইলেকট্রনের ঘাটতি। এইবার সেই ইলেকট্রন গ্রহণ করে H+ এখান থেকে ইলেকট্রন গ্রহণ করে পরিণত হয় হাইড্রোজেন পরমাণুতে। এরকম অসংখ্য হাইড্রোজেন পরমাণু সৃষ্টি হয়। আর আমরা জানি যে পরমাণু স্বাধীনভাবে থাকতে পারে না। তাহলে পরমাণু স্বাধীনভাবে থাকতে পারে না বলে দুটি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে গিয়ে পরিণত হয় হাইড্রোজেন অণুতে। তাহলে এইভাবে এখানে হাইড্রোজেন গ্যাস এবং জিঙ্ক সালফেট এই রাসায়নিক বিক্রিয়াটা ঘটে চলেছে। এই রাসায়নিক বিক্রিয়াটা না ঘটলে কিন্তু এখানে এই দুই তড়িৎদ্বারের মধ্যে বিভবের পার্থক্যটা ঘটতো না, এবং বিভবের পার্থক্য না থাকলে তড়িতের প্রবাহটা হতো না। এই যে দুই তড়িৎদ্বারের মধ্যে এই যে বিভবের পার্থক্য ঘটলো, সেই বিভবের পার্থক্যটাই কিন্তু তড়িৎ প্রবাহকে ঘটানো। এই তড়িৎদ্বার দুটির মধ্যে যখন তড়িৎদ্বার দুটি মুক্ত অবস্থায় থাকছে, অর্থাৎ তার দিয়ে যখন যোগ করিনি আমরা, সেই অবস্থাতে তড়িৎদ্বার দুটির মধ্যে যে বিভবের পার্থক্য সৃষ্টি হচ্ছে, যার জন্য তড়িৎ প্রবাহটা হচ্ছে, সেই বিভবের পার্থক্যটাকেই আমরা বলি তড়িৎ চালক বল বা ইলেকট্রোমোটিভ ফোর্স। তড়িৎ চালক বল বা ইলেকট্রোমোটিভ ফোর্স। বল কেন বলা হচ্ছে? আমরা জানি যে কোন একটা স্থির বস্তু
তাকে গতিশীল করে কি? বল বা ফোর্স। এখানে আধান তাকে এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যাচ্ছে এই দুই তড়িৎদ্বারের মধ্যে বিভব প্রভেদের জন্য, বিভব প্রভেদটাই নিয়ে যাচ্ছে। সেই জন্য একে এই বলের সঙ্গে সাদৃশ্য থাকার জন্য একে বল বলা হচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে এটা কি বল? আমরা তো বিভব প্রভেদের সংজ্ঞা জানি। বিভব প্রভেদের যে সংজ্ঞা, সেখান থেকে আমরা বলতে পারি এটা কিন্তু বল নয়। যদিও বলের সঙ্গে সাদৃশ্য থাকার জন্য একে বল বলা হচ্ছে, এটা আসলে হচ্ছে এক প্রকার শক্তি। তাহলে আমরা তড়িৎচালক বলের সংজ্ঞা হিসাবে কি বলতে পারি? তড়িৎচালক বলের সংজ্ঞা হিসাবে বলতে পারি, মুক্ত অবস্থায় অর্থাৎ তড়িৎদ্বার দুটিকে যখন তার দিয়ে যুক্ত করা হয়নি, সেই অবস্থায় তড়িৎ কোষের তড়িৎদ্বার দুটির মধ্যে যে বিভবের পার্থক্য সৃষ্টি হয় তাকেই বলা হয় তড়িৎচালক বল। এটা একটু বুঝে নেওয়ার আগে আমাদের বর্তনী কাকে বলে সেটা একটু জেনে নিই। বর্তনী হচ্ছে যে পথ দিয়ে তড়িৎ প্রবাহ চলে তাকেই বলা হয় বর্তনী। একটা পূর্ণ বর্তনী কাকে বলবো আমরা? পূর্ণ বর্তনী বলবো যে এখানে একটি ব্যাটারি রয়েছে, সেই ব্যাটারির পজিটিভ তড়িৎদ্বার থেকে তড়িতের প্রবাহ হচ্ছে এই তার দিয়ে দিয়ে আবার সেই তড়িৎ প্রবাহটা ঋণাত্মক তড়িৎদ্বারে চলে এলো। এই যে সম্পূর্ণ পথটা পজিটিভ তড়িৎদ্বার থেকে গিয়ে আবার নেগেটিভ তড়িৎদ্বারে ফিরে আসা, এটাকে বলা হয় একটা পূর্ণ বর্তনী। তাহলে বর্তনী এবং পূর্ণ বর্তনী সম্পর্কে আমরা জানলাম। এইবার আমরা দেখব যে যখন আমরা এই তড়িৎদ্বার দুটিকে তার দিয়ে যুক্ত করছি, এই বহির্বর্তনীতে তড়িৎ প্রবাহ, বহির্বর্তনী এটাকে বলতে পারি বাইরের তার, যেহেতু ভেতরেও কিন্তু তড়িৎ প্রবাহ হচ্ছে। ধনাত্মক তড়িৎ H+ আয়নগুলি এদিক থেকে এদিকে যাচ্ছে, অর্থাৎ ভেতরের তড়িৎ প্রবাহের দিক হচ্ছে জিঙ্কের পাত থেকে কপারের পাতের দিকে। তড়িৎ কোষের ভিতরে সরল ভোল্টীয় কোষ, এটি সরল ভোল্টীয় কোষে তড়িৎ কোষের ভিতরে তড়িৎ প্রবাহের দিক, ধনাত্মক আধানের প্রবাহের দিক হচ্ছে জিঙ্কের পাত থেকে তামার পাতের দিকে। আর এটাকে বলা হচ্ছে বাইরের বর্তনী। বাইরের বর্তনীতে তড়িৎ প্রবাহের দিক হচ্ছে তামার পাত থেকে দস্তার পাতের দিকে, কপার থেকে জিঙ্কের পাতের দিকে। এইবার আমরা যখনই এই মুক্ত অবস্থায় দুটি তড়িৎদ্বারের মধ্যে যেটুকু বিভব পার্থক্য ছিল, যেই আমরা তার দিয়ে যুক্ত করব, তখন দেখা যাবে যে সেই বিভব প্রভেদের কিছুটা অংশ বাইরের বর্তনীতে তড়িৎ প্রবাহ যে পাঠানো হচ্ছে, সেই দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ হিসাবে কাজ করছে। আর কিছুটা অংশ ভেতরের তড়িৎ কোষের ভেতরে তড়িৎ প্রবাহ পাঠাতে, আধানের প্রবাহ ঘটাতে ব্যয়িত হচ্ছে। অর্থাৎ এই তড়িৎদ্বার দুটির মধ্যে আগে যেটুকু বিভব প্রভেদ ছিল, যেটাকে আমরা তড়িৎচালক বল বলছিলাম মুক্ত অবস্থায়, এখন কিন্তু এই তারের দুই প্রান্তে যেখানে যেখানে তড়িৎদ্বারের সঙ্গে যুক্ত রয়েছে, সেই তড়িৎদ্বার দুই প্রান্তে তড়িৎদ্বার দুটির মধ্যে যে বিভব প্রভেদ, সেটা তড়িৎচালক বলের তুলনায় কিছুটা কম হবে। বাকি অংশটুকু ব্যয়িত হবে ভেতরে তড়িৎ কোষের মধ্যে তড়িৎ প্রবাহ পাঠানোর কাজে। অর্থাৎ এখন এই দুই তড়িৎদ্বারের মধ্যে বিভব প্রভেদকে আমরা যদি ভি বলি, এবং তড়িৎচালক বল মুক্ত অবস্থায় যে তড়িৎচালক বল ছিল, সেই তড়িৎচালক বলকে আমরা যদি মুক্ত অবস্থায় দুটি তড়িৎদ্বারের মধ্যে যে বিভব পার্থক্য ছিল, যাকে আমরা তড়িৎচালক বল বলছি বা ইলেকট্রোমোটিভ ফোর্স বলছি, সেই ইলেকট্রোমোটিভ ফোর্সকে আমরা যদি ই দিয়ে প্রকাশ করি, তাহলে সেই ই মধ্যে কিছুটা অংশ এই বাইরের বর্তনীতে তড়িৎ প্রবাহ পাঠাতে ব্যয়িত হচ্ছে। অর্থাৎ এখন তড়িৎদ্বার দুটির মধ্যে যে বিভব প্রভেদ, সেই হিসাবে আত্মপ্রকাশ করছে। আর বাকি অংশটা
কোষের মধ্যে তড়িৎ প্রবাহ পাঠাতে খরচ হচ্ছে। কোষের মধ্যে যেটা তড়িৎ প্রবাহ পাঠাতে যেটা খরচ হচ্ছে সেটাকে আমরা যদি ছোট হাতের ভি দিয়ে লিখি, আর বাইরে বহির্বর্তনীতে তড়িৎ প্রবাহ পাঠাতে যে অংশটা ব্যয়িত হচ্ছে, এখন তড়িৎদ্বার দুটির মধ্যে যে বিভব প্রভেদ সৃষ্টি হচ্ছে সেটাকে আমরা যদি ক্যাপিটাল ভি দিয়ে লিখি, তাহলে আমরা লিখতে পারবো E = V + V। তাহলে দেখা যাচ্ছে যে তড়িৎচালক বলও কিন্তু বিভব প্রভেদ, কিন্তু বিভব প্রভেদের সঙ্গে তড়িৎচালক বল সব ক্ষেত্রে এক নয়, মানে একটা বিশেষ ক্ষেত্রে বিভব প্রভেদকেই আমরা তড়িৎচালক বল বলছি। আমি একটু যদি এই তারের মধ্যে দিয়ে উদাহরণ হিসাবে দেখাই, যে এই যখনই তড়িৎদ্বার দুটিকে তার দিয়ে যুক্ত করা হয়েছে, তখন যে কোনো দুটি বিন্দু আমরা বহির্বর্তনীতে দুটি বিন্দুর কথা আমরা ভাবি। বহির্বর্তনীতে এই বিন্দুটার নাম দিলাম P, এই বিন্দুটার নাম দিলাম Q। যেই তড়িৎ প্রবাহ হবে সঙ্গে সঙ্গে কিন্তু P আর Q বিন্দুতে একটা বিভবের পার্থক্য সৃষ্টি হয়ে যাবে। এই যে বিভবের পার্থক্য সৃষ্টি হলো, সেটা কিন্তু এদেরকে, এই তারটিকে এই তড়িৎদ্বার দুটির সঙ্গে যুক্ত করার আগে এমনি তারটা পড়ে রয়েছে, সেই তারের দুটো বিন্দু P আর Q, সেখানে কিন্তু কোনো বিভবের পার্থক্য ছিল না। এইবার যখনই আমরা তড়িৎদ্বার দুটির সঙ্গে যুক্ত করলাম, যেখানে তড়িৎচালক বল সৃষ্টি হয়েছে, সেই তড়িৎদ্বার দুটির সঙ্গে যুক্ত করলাম এবং তড়িৎ প্রবাহ ঘটলো, তখনই কিন্তু এই দুই বিন্দুর বিভবের পার্থক্য ঘটলো। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি তড়িৎচালক বল হচ্ছে কারণ, আর বিভব প্রভেদ হচ্ছে তার ফল। আর একটা বিশেষ ক্ষেত্রের বিভব প্রভেদকেই বলা হচ্ছে তড়িৎচালক বল। আর একটা বিষয়, আমরা যদি বিভব প্রভেদ এবং তড়িৎচালক বলের মধ্যে, সাধারণ বিভব প্রভেদ এবং তড়িৎচালক বলের মধ্যে পার্থক্যগুলি যদি আমরা এক এক করে আলোচনা করি, তাহলে আমরা দেখব যে এখানে একটা রাসায়নিক বিক্রিয়া ঘটছে। আমরা দেখলাম Zn + H2SO4 = ZnSO4 + H2। সেই রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমেই কিন্তু এই বিভব প্রভেদটা সৃষ্টি হচ্ছে, অর্থাৎ তড়িৎ শক্তি সৃষ্টি হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যেখানে তড়িৎচালক বল সৃষ্টি হয় সেখানে অন্য কোনো শক্তি থেকে তড়িৎ শক্তিতে পরিণত হয়। আবার এইখানে এই যে বর্তনী, যেখানে তারের মধ্যে দিয়ে বহির্বর্তনী তড়িৎ প্রবাহ হচ্ছে, এখানে যদি আমরা একটা বাল্ব রাখি, তাহলে সেই বাল্বে আলো জ্বলবে, তড়িৎ প্রবাহ ঘটলে আলো জ্বলবে। তাহলে আমরা কি পাচ্ছি? আলোক শক্তি পাচ্ছি। কিসের জন্য পাচ্ছি? তড়িৎ প্রবাহ হচ্ছে বলে। অর্থাৎ তড়িৎ শক্তি থেকে এখানে আলোক শক্তি পাওয়া যাচ্ছে। তাহলে এইখানে তো দুটো বিন্দুতে বিভব প্রভেদ রয়েছে। বিভব প্রভেদ যেখানে থাকে সেখানে তড়িৎ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয়, আর যেখানে তড়িৎচালক বল থাকে সেখানে অন্য শক্তি তড়িৎ শক্তিতে পরিণত হয়। আর আমরা দেখলাম যে মুক্ত বর্তনীতে যে বিভব প্রভেদ ছিল তড়িৎদ্বার দুটির মধ্যে, সেটা হলো তড়িৎচালক বল। এইবার বদ্ধ বর্তনীতে দুটি তড়িৎদ্বার দুটির মধ্যে যে বিভব পার্থক্য সৃষ্টি হয়ে গেল, সেটা কিন্তু এর থেকে তড়িৎচালক বলের থেকে কম, অর্থাৎ ভি কিন্তু এর থেকে কম। E - V হচ্ছে তড়িৎদ্বার দুটির মধ্যে বদ্ধ বর্তনীতে যে বিভবের পার্থক্য, অর্থাৎ বিভব পার্থক্যের মানটা তড়িৎচালক বলের থেকে কম হয়। তাহলে আমরা যে পার্থক্যগুলি আলোচনা করলাম সেগুলি যদি এক এক করে বলি, তাহলে বলতে পারি বিভব পার্থক্য, তড়িৎচালক বল হলো কারণ এবং বিভব প্রভেদ হলো তার ফল। যেখানে অন্য শক্তি তড়িৎ বর্তনীতে বা তড়িৎ কোষে যেখানে অন্য শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, সেখানে তড়িৎচালক বল সৃষ্টি হয়। আর যেখানে তড়িৎ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয় সেখানে বিভব প্রভেদ থাকে, আর বিভব প্রভেদের মান
তড়িৎচালক বলের মানের চেয়ে কম হয়। যদিও বিভব প্রভেদ এবং তড়িৎচালক বল দুটি একই একক, দুটি শক্তি, দুটিরই একক হচ্ছে ভোল্ট। তাহলে আমরা এবার এক এক করে তড়িৎচালক বলের সংজ্ঞাটা লিখে নেব। এমনিতে তড়িৎচালক বল কাকে বলে আমরা যদি বুঝে নিতে চাই, তাহলে আমরা বলবো যে যে কারণের জন্য অন্য শক্তি তড়িৎ শক্তিতে, তড়িৎ কোষে অন্য শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে তড়িৎ প্রবাহের সৃষ্টি করে, সেই কারণকেই আমরা বলি তড়িৎচালক বল। আর তড়িৎচালক বল মাপবো কি করে? সেটা হচ্ছে মুক্ত বর্তনীতে তড়িৎ কোষের দুই তড়িৎদ্বারের মধ্যে যে বিভবের পার্থক্য, তাকেই আমরা বলি তড়িৎচালক বল। আর একটাও সংজ্ঞা দেওয়া যায়, সেটা হচ্ছে যে আমরা দেখছি ভি প্লাস ভি হচ্ছে ই, অর্থাৎ একটা পূর্ণ বর্তনীতে এই বহির্বর্তনী প্লাস এই ভেতরের যে বর্তনী, সেই পূর্ণ বর্তনীতে একটা একক ধনাত্মক আধানকে ঘুরিয়ে আনতে যে পরিমাণ কার্য করতে হয়, তাকেই বলা হয় তড়িৎ কোষের তড়িৎচালক বল। বহির্বর্তনীতে একক ধনাত্মক আধানকে ঘুরিয়ে আনতে যে কার্য করতে হচ্ছে, সেটা হচ্ছে এই দুই তারের দুই প্রান্তের মধ্যে বিভবের পার্থক্য ভি। আর অন্তর্বর্তনীতে বা ভেতরের বর্তনীতে একক ধনাত্মক আধানকে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হচ্ছে, সেটাকে আমরা ছোট হাতে ভি দিয়ে প্রকাশ করছি। এই দুটোই মিলে হয়ে যাচ্ছে তড়িৎচালক বল। অর্থাৎ একটি তড়িৎ কোষে একটি পূর্ণ বর্তনীতে একক ধনাত্মক আধানকে একবার ঘুরিয়ে আনতে যে পরিমাণ কার্য করতে হয়, তাকেই বলা হয় তড়িৎচালক বল। তাহলে আমরা তড়িৎচালক বল যেভাবে মাপবো, সেই সংজ্ঞাটা লিখে নিই। তড়িৎ কোষে মুক্ত অবস্থায় দুই তড়িৎদ্বারের মধ্যে যে বিভবের পার্থক্য, থাকে, তাকে তড়িৎচালক বল বলে। আর একটা সংজ্ঞাও বললাম আমরা, সেই সংজ্ঞাটিও লিখে নিই। তড়িৎ কোষে
একটি পূর্ণ বর্তনীতে একক ধনাত্মক আধানকে একবার ঘুরিয়ে আনতে। কৃতকার্যকেই যতটা কাজ করতে হয় আর কি, সেই কার্যকেই ওই তড়িৎ কোষের তড়িৎচালক বল বলে। তাহলে আমাদের যদি প্রশ্ন করা হয় যে তড়িৎচালক বল কি প্রকৃতপক্ষে বল, তাহলে আমরা বলবো কিন্তু যে না, এটি বল নয়, এটি এক প্রকার শক্তি। তড়িৎচালক বলের এককটাও আমরা লিখে নিই। তড়িৎচালক বলের একক হলো ভোল্ট। তড়িৎচালক বলের সঙ্গে বিভব প্রভেদের পার্থক্য যেগুলি আমরা আলোচনা করলাম, আশা করি বোঝা গেছে যে তড়িৎচালক বলটা একটা বিশেষ ক্ষেত্রে বিভব প্রভেদ, কিন্তু বর্তনীতে যে কোনো দুটি বিন্দুর মধ্যে যে বিভব পার্থক্য থাকে বা বিভব প্রভেদ থাকে, সেটাই কিন্তু তড়িৎচালক বল নয়। কারণ যে কোনো বিভব প্রভেদের পক্ষে তড়িৎ প্রবাহ সৃষ্টি করা সম্ভব না। যে বিভব প্রভেদ তড়িৎ প্রবাহ সৃষ্টি করতে পারছে সেটাই হচ্ছে তড়িৎচালক বল। তাহলে আমরা যদি পার্থক্যগুলি একটু লিখে নিই এই আলোচনার ভিত্তিতে।
1 নম্বর আমরা দেখেছি যে তড়িৎচালক বলকে কারণ বলা হয়, কারণ বলা যায়। আর বিভব প্রভেদ হচ্ছে তার ফল। তড়িৎ কোষের যে অংশে অন্য শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় সেখানে তড়িৎচালক বল সৃষ্টি হয়। আর বর্তনীর যেখানে তড়িৎ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয় সেখানে বিভব প্রভেদ আর একটা বলতে পারি আমরা যে তড়িৎচালক বলের মান বিভব তড়িৎ কোষের তড়িৎচালক বলের মান বিভব প্রভেদের চেয়ে বেশি হয়, আর বিভব প্রভেদের মান তড়িৎচালক বলের থেকে কম হয়। এটা তৃতীয় আর একটা পার্থক্য। তাহলে এই যে তড়িৎ প্রবাহ সৃষ্টি হচ্ছে, তড়িৎ প্রবাহ আমরা কি করে মাপবো সেটা দিয়ে আমরা আমাদের পরের দিনের পড়া শুরু করব। আজকে আমাদের পড়া এই তৃতীয় পার্থক্যটা লেখার মধ্যে দিয়ে আমরা শেষ করব। বিভব প্রভেদ বলতে দুই তড়িৎদ্বারের মধ্যে যে বিভবের পার্থক্য সেটিকেই আমরা বলছি।
তাহলে আজকে এই পর্যন্ত।